অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা, অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করতে, সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। মঞ্চে উপস্থিত আজকে মহান অসুর সম্রাট দুর্গা সভা ও অশোক ধর্ম বিজয় উপলক্ষে আজকে যে কর্মসূচি, এখানে যে মঞ্চ থেকে প্রাকৃতিক সেবা মঞ্চ থেকে যে অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে, এখানকার যারা এই মঞ্চের যারা দায়িত্বে রয়েছেন কর্মকর্তা, তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে আজকের এই প্রোগ্রামটা করার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন গুণীজনরা আপনারা উপস্থিত হয়েছে এবং সকলে মিলে আজকে যেন মনে হচ্ছে মল্লিবাসী সমাজ অনেকটা যাচ্ছে, এই প্রোগ্রাম থেকে অনেকটা অনুভব করা হচ্ছে। তো যেহেতু আপনারা এখানে সকলে অবগত আছেন, তো অনেক বিশিষ্ট গুণীজনরা আছেন, এই অসুর স্মরণ সভাকে কেন্দ্র করে অনেক বই সাহিত্যিক অনেক কিছু লিখে ফেলেছেন। তো আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমি দুই একটা কথা আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের সামনে সেটা তুলে ধরব। কথা হচ্ছে আজকের এই যে অসুর স্মরণ সভার মধ্য দিয়ে যে সম্রাট অশোকের ধর্ম বিজয়, যে একটা সংস্কৃতি বিপ্লব সারা বাংলায় গড়ে উঠেছে, আপনারা জেনেছেন সেটা মালদাতে কিছু আমরা প্রভাব পেতে পেরেছি এবং কলকাতা শহরের মতন আজকে মিলনদা বা আপনার যে সাথীগুলো যেভাবে কাজ করছে আমরা সত্যি আপ্লুত হয়েছি। এতদিন তো আসেনি, এতদিন আমাদের যিনি মাঝি পারগানা গাওতার সভাপতি তো আপনারা জানেন চরণ বেসরা মহাশয় উনি আসতেন, তো আমরা সেভাবে সরাসরি আসতে পারিনি। আজকে আসলাম, দেখলাম, ভালো লাগলো যে এত মানুষ এখানে মিলিত হচ্ছে, এই বিচারধারাকে নিচ্ছে, সত্যি একটু আপ্লুত হয়েছে। তো কথা হচ্ছে আমরা যে লড়াইটা করতে যাচ্ছি বা যে লড়াইটা শুরু করছি, সেটা অনেকের কাছে মনে হতে পারে লড়াইটা খুব সাধারণ, কিন্তু মাঝি পারগানা গাওতা বা আমরা যারা এই লড়াইটাকে মনে করি, যদিও আমরা মনে করি লড়াইটা এত কঠিন এবং এত জটিল, সেই জটিল এবং কঠিনের মধ্য দিয়েও আমাদের এই লড়াইকে জিততে হবে। আমাদের অনেক সাথী এই লড়াইয়ের বিষয়ে মনে করতে পারে এসটি এসসি ওবিসি মাইনরিটি সমাজ, আমরা তো 85%, আমরা 85% মানুষগুলো সম্মিলিত এক জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছি না কেন? আমরা স্টেজে বা যে কোনো প্রান্তে আমরা তো 85% মানুষ, একটা গণতান্ত্রিক ডেমোক্রেসি দেশে 85% মানুষ এক জায়গায় আসতে পারছি না কেন? কি তার কারণ? তার কারণটা আপনারা সকলে জানেন। আমরা 85 সংখ্যায় বেশি হলেও আমাদের যে মাথা, সেই মাথাটা আমাদের নয়। আমাদের যে মাথা সেটা আমাদের দখলে নেই। কাদের দখলে আছে? আমাদের শত্রুর দখলে রয়েছে।
যে 85% জনগোষ্ঠী এসটি এসসি ওবিসি সমাজের যে মাথা, সেই মাথাটা আমাদের নয়, তারা দখল করে রেখেছে। সেই দখলের নামটাই হচ্ছে তাদের সংস্কৃতি, কালচার। এই কালচারে আমাদের মাথাগুলোকে সেইভাবে তৈরি করে দিয়েছে। তাই আমরা মনে করি যে মাথাটা আমরা 85% মানুষ বলছি, 85% মানুষ বলছি, সেই মাথা আমাদের মাথা নয়, সেটা দখলে আছে আমাদের শত্রু ব্রাহ্মণ্যবাদী শক্তি। এই কারণে এই লড়াইটা আপনারা যতই মনে করতে পারেন আমরা 85% মানুষ এক হয়ে যাব, এক হতে পারবো না, দিবে না। কেননা আমাদের শত্রুরা যে সংস্কৃতির মধ্য দিয়ে আমাদেরকে বিভাজিত করে দিয়েছে, যে সংস্কৃতি তারা উপনিবেশিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত করে যুগ যুগ আমাদেরকে গোলাম করে রেখে দিয়েছে, সেটা মানে আজকে আমরা প্রবচন করলাম বাড়িতে গিয়ে, যে দাদা বলছিলেন যে এখানে অসুর স্মরণ সভা করছি, বাড়িতে গিয়ে আবার আমাদের অন্যান্য সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছে। এটা হবে হবে, এটা স্বাভাবিক হবে। এই কারণে একজন বিখ্যাত দার্শনিক, আপনারা নাম শুনেছেন, জন ফস্টার, নাম শুনেছেন? উনি একটা কথা বলেছিলেন, পৃথিবীতে নির্যাতিত মানুষগুলোকে যদি আরো জোর করে তাদেরকে শোষিত করা যায়, তাহলে তাদের মাথায় কখনো বস্তুবাদ বা বাস্তব বা বিজ্ঞানবাদ বা যুক্তিবাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এ কারণে এই বস্তুবাদ বা যুক্তিবাদ বা বিজ্ঞানবাদকে প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষ সচেতন হবে। তাই উনি চেয়েছেন এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে শক্তভাবে ধরে রাখার জন্য মানুষকে ভাববাদী, মানুষকে ভোগবাদীর চিন্তায় রাখা। ভারতবর্ষের সমস্যা হচ্ছে এটা, 4500 বছর থেকে আমরা পরাজিত। কেননা আমরা ভোগবাদী এবং ভাববাদীর যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমরা পৃষ্ঠপোষকতা করি। এখানে ভারতবর্ষে আমাদের শত্রুরা বলে দিচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা কি? আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ, মাওবাদ। আপনারা জেনে রাখবেন, ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যুক্তিবাদ প্রতিষ্ঠিত করা। ভারতবর্ষে যদি যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষে যদি বস্তুবাদ প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষে যদি বিজ্ঞান মতবাদ প্রতিষ্ঠিত হয়, তাহলে ভারত গণতন্ত্র দেশে হাঁটতে বা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বা সংবিধান প্রতিষ্ঠিত হবে, এই আশা মাঝি পারগানা মনে। ভারতে এখনো যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়নি, ভারতে এখনো বিজ্ঞান মতবাদ প্রতিষ্ঠিত হয়নি। এটা যতদিন পর্যন্ত এই জায়গাটা আসতে পারছি না, ততদিন পর্যন্ত ভারতে গণতন্ত্র আশা করা যাবে না, ভারতে সংবিধান প্রয়োগ পর্যন্ত করা যাবে না। কেননা আমরা 85% মানুষের মাথা তাদের দখলে, আমাদের 3% শত্রুরা। আর এটাকে যদি আমরা সমাপ্ত করতে পারি, তার একটাই কারণ বা এটা সমাপ্তর একটাই রাস্তা আমরা মনে করি, সেটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। সাংস্কৃতিক বিপ্লব ছাড়া এর মুক্তির কথাও আমরা খুঁজে পাইনি। কেননা যে কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যে কোনো দেশে আজকে উন্নতর পথে এগিয়েছে, সেই সমস্ত দেশে আগে কালচার রেভলিউশন হয়েছে। আপনারা জানেন চীনের কথা, চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে যে কালচার রেভলিউশন হয়েছিল, তো চীন আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রেও ইতিহাস যদি আমরা দেখি, আর সেই ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, আর ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নেই বা সেখান থেকে যদি আমরা নিই, তাহলে দেখবেন যে ভারতবর্ষেও যে আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলাম, সেটা হচ্ছে সংস্কৃতি বিপ্লবের ফলে। আমরা খ্রিস্টপূর্ব 325-এ আমাদের বুদ্ধের যে দর্শনের ফলে, সংস্কৃতি বিপ্লবের ফলে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে পেয়েছিলাম। সংস্কৃতি বিপ্লবের ফলে আমরা মহারাষ্ট্রে আমরা দেখেছিলাম শিবাজি রাজত্ব কিভাবে এসেছিল। সেখানে সন্ত যারা ছিল তারা সংস্কৃতি বিপ্লব করেছিল। ভারতবর্ষের এই মুহূর্তে মাঝি পারগানা গাঁওতা এটাই মনে করে সাংস্কৃতিক বিকল্প আমরা কোনো সমাজ গঠন করতে পারবো না। আর
যতদিন পর্যন্ত সমাজ গঠন হবে না ততদিন পর্যন্ত সত্তা বা ক্ষমতা দখল করা যাবে না, আমরা এটা মনে করি। তাই এই সাংস্কৃতিক বিপ্লব যে সংস্কৃতি বিপ্লব পরিচালনা করার জন্য আমরা মনে করি দুই ধরনের বাহিনীর প্রয়োজন রয়েছে। এক, সামরিক বাহিনী, দুই, সংস্কৃতি বাহিনী। সামরিক বাহিনীর মধ্য দিয়েও যেমন মাও সেতুং ক্ষমতা দখল করেছিল, এবং সাংস্কৃতিক বাহিনীর মধ্য দিয়েও মানুষের চিন্তা ভাবনা, ভোগবাদ, ভাববাদকে ধ্বংস করবে। এটার জন্য সাংস্কৃতিক বাহিনীর দরকার। আশা করি মিলনদা এটা চেষ্টা চালাচ্ছেন। আমি কালকে আলোচনা করলাম, ওনার শুনলাম, উনি চালাচ্ছেন। এই বাহিনী ছাড়া কিন্তু এত বছরের জটিল সমাধান করা দুঃপ্রাহ। তাই গণ আন্দোলন বা রাজসত্তা আসার আগে যেমন সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন হয়, ক্ষমতা টিকে থাকার জন্য আরো জোর করে চালিয়ে যেতে হয় সাংস্কৃতিক বিপ্লবে। আজকে দেখবেন আমাদের শত্রুরা যারা কেন্দ্রে রয়েছে বা রাজ্যে রয়েছে, তারা ক্ষমতায় রয়েছে, অথচ সমস্ত কীর্তন থেকে, দুর্গা পূজা থেকে, কালী পুজো থেকে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যত বেশি হচ্ছে, তাহলে তাদের কি প্রয়োজন ছিল সংস্কৃতি বিপ্লব করার প্রয়োজন ছিল? কিন্তু না, তারা এই ফর্মুলা জানে আমাদের শত্রুরা। জানার জন্যই ক্ষমতা থাকলে জোর করে আবার কিভাবে মানুষকে সাংস্কৃতিক মাধ্যমে গোলাম তৈরি করা হবে আরোই প্রচেষ্টা চালিয়েছে। ওই জন্য দেখবেন যত সব গ্রামে গঞ্জে দেখবেন 7 দিন 8 দিন ধরে অষ্টপ্রহর হতেই যাচ্ছে, এগুলো কি? এবং সিরিয়াল থেকে যতগুলো টেলিভিশন, যতগুলো দূরদর্শন, যতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে আমাদের মানুষকে গোলাম থেকে সাংস্কৃতিক মাধ্যমে গোলাম করার চেষ্টা চালাচ্ছেন, সেটা আপনারা লক্ষ্য করবেন। যেমন রাশিয়া ছিল সমাজতন্ত্র দেশ, আর আমেরিকা ছিল পুঁজিবাদী বা গণতান্ত্রিক দেশ। তো পুঁজিবাদী দেশ কিভাবে রাশিয়ার সমাজতন্ত্রকে ধ্বংস করেছিল, সেই ইতিহাস ভারতবর্ষের মানুষ বা বহুজন মানুষ যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো না, কিভাবে ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে রাশিয়াকে সমাজতন্ত্র শব্দ থেকে উঠিয়ে দিয়ে কিভাবে তারা শেষ করলো আমেরিকা, সেই ফর্মুলাই কিন্তু আমাদের এই দেশে চলছে। সেই সেম ফর্মুলা অনুসারে আমাদেরকে গোলাম বানানো হচ্ছে। একই রকম বিকৃতি সংস্কৃতি, বিকৃতি কালচার তাদেরকে মুড়ে দেওয়া হচ্ছে মানুষগুলোকে। এই ফর্মুলায় চলছে আমাদের শত্রুরা। যতক্ষণ পর্যন্ত সেই ইতিহাস, রাশিয়া কিভাবে সমাজতন্ত্র ধ্বংস হলো আমেরিকার কাছে থেকে, সেই ইতিহাসটুকু যদি আমরা না জানতে পারি, তাহলে ভারত বহুজন রাজ বা বহুজন বিচারধারা বা বহুজন সংস্কৃতি কিভাবে পুনরুদ্ধার করতে পারবো, সেটা অনেকটা খুব কষ্ট হবে বলে আমরা মনে করি। তো কথা হচ্ছে, এই জন্যই আমাদের সংস্কৃতির বিপ্লবের প্রয়োজন রয়েছে, এবং এই সংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের আত্মপরিচয়, আমাদের যে আত্মপরিচয় বা আমাদের মধ্যে আত্মসম্মান জেগে উঠবে বলে মনে করে মজিবার। কেননা সংস্কৃতি ছাড়া কোনো জাতি, কোনো সমাজ সুষ্ঠুভাবে পরিচালনা হতে পারে না। তাই সংস্কৃতি একটা মানুষ বা মানব সমাজের একটা বড় অঙ্গ। তো এই সংস্কৃতির মধ্যে আপনারা দেখবেন যে এখানে বিষয়বস্তু আছে যে এই সংস্কৃতি বিপ্লব সারা বাংলায় বা সারা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়েছে, তারও আমরা লক্ষ্য করছি। তো এখানে বিষয়বস্তু দেওয়া আছে যে অসুররা কে মিলনদা বলেছে, এবং আপনারা অনেক এই বিষয়ে জেনেছেন। আমি সেই বিষয়ে বলবো না। তো অসুর সভ্যতার ইতিহাস আমাদের কাছে যতটুকু জানা আছে, তো এই যে 70,000 বছরের ইতিহাস, অস্ট্রিক জনগোষ্ঠী, কোন জনগোষ্ঠীর ইতিহাস, তারা যে কোন দেশে কোথায় কি গিয়েছে, সেইটা কিন্তু বিশেষত লিখিত ইতিহাস
এই গ্রন্থগুলোতে পেয়ে যাব, সেই ইতিহাসের পরে আসবো। কিন্তু আর কতদিন বাঙালি নামে পরিচিত একটি জনগোষ্ঠীর শ্রেষ্ঠ উৎসবে হত্যাকে প্রদর্শন করা হবে? পৃথিবীর কোনো হত্যাই ধর্ম হতে পারে না। অতীব নৃশংস কর্মের সাথে যুক্ত কোনো মানুষকে সংশোধনের সুযোগ দিতে হয়, সুযোগ হতে পারে, বা ধর্মের নামে কোনো হত্যার দৃশ্যকে প্রদর্শন করা এবং তা অন্যের মনের ওপর কতটা প্রভাব ফেলতে পারে তা বাঙালির জানা প্রয়োজন। বাঙালিকে ভাসিয়ে নিয়ে যায় যে উৎসব, তাদের শুধু দেশীয় বাঙালি নয়, পরবাসী বাঙালিও সমান সামিল। কারো একবারও ইতিহাসটা জানতে ইচ্ছে করে না, কারো একবারও মনে হয় না যে প্রকাশ্যে একটি জনগোষ্ঠী আমার প্রতিবেশী, আমার ভাষায় কথা বলে, তাকে অসমবর্তী বলা যায় না। যে কথা বলছিলাম, অসুর নামে একটি জাতি আছে ভারতবর্ষে, ৬৭০০ জাতির কাছাকাছি তারা। পশ্চিমবঙ্গে তালিকাভুক্ত জাতির মধ্যে আদিবাসীদের ১ নম্বরে আসে অসুর। এবার বলুন, একজন ব্রাহ্মণকে ত্রিশূল দিয়ে কেউ এভাবে হত্যা করলে রক্তাক্ত সেই মূর্তিকে পুজো করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কি পালন করা যায়? শুধু ধূপদূরস্থ শহরের বাঙালি নয়, গ্রামগঞ্জে যেসব আদিবাসী আছে যারা দাসাই পর্ব পালন করে, হুদুর দুর্গার শোকে তাদের একাংশ এই সময়ে তারা রন্ধন বন্ধ রাখে এবং এটাকে তাদেরকেও থিম হিসেবে নাচানো হয় ছৌ নাচের মাধ্যমে। সে তাদেরকেই হত্যা করছে, তাকে ছৌ নাচ হিসেবে দেখানো হয় বিভিন্ন দুর্গাপূজার উৎসবে বা তার অনুষ্ঠানের শেষ পর্বে। অসুরদের কথা বেদ পুরাণে বহু জায়গায় উচ্চারিত হয়েছে, তখনও পর্যন্ত তাদের অশুভ শক্তি বলা হয়নি। ইন্দ্র বরুণদের সাথে অসুর, রাক্ষস, নাগরের ভূমি দখলের কাহিনী ও লড়াই বহু গ্রন্থে বর্ণিত আছে। এরা প্রত্যেকেই মানব গোষ্ঠীভুক্ত। ইন্দ্র, বরুণ, অগ্নি, রুদ্র, অসুর বিশেষণে ভূষিত করা হতো। ঋগ্বেদে এখন অনেক উদাহরণ আছে। ফিনল্যান্ডে আস্তো পার্পেল দ্য রুটস অফ হিন্দুইজম, দ্য আর্লি আরিয়ান্স অ্যান্ড দ্য ইন্ডাস ভ্যালি গ্রন্থে লিখছেন, ইতিহাস ও মহাকাব্যের একটি সীমানা আছে। তাতে দেখা যায় আজকালকার দিনে আমরা যাকে বৈচারিক বা ক্রিটিক্যাল ইতিহাস বলি, এরূপ একটি প্রাচীন ভারতীয় ইতিহাস আছে যিনি রাজারাজরাদের তৃতীয় অতীতের ঘটনাগুলো বলছে। গাথা, নারসংসী, আখ্যান এবং পুরাণ এবং এই রচনাগুলোর মধ্যে আমরা গীতি ও কীর্তি দেখতে পাচ্ছি। তাদের বলা হচ্ছে শুদ্ধ বা বাঁধব। থেকে 483 আবির্ভাবের পরেও সকল উপাখ্যান ও উপগাথাসমূহ জাতক কাহিনীতে ধরা আছে। প্রাচীন ইতিহাস সংরক্ষণের এই রীতি খ্রিস্টীয় ৪র্থ শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীতে গুপ্ত সম্রাটগণের সময়ে অভ্যুত্থানে এই রীতির একটা বৈপ্লবিক পরিবর্তন আসে। 18টি মহাপুরাণ এবং 18টি উপপুরাণে অনেকগুলো কথাই বলা আছে। মার্কণ্ডীয়তে বলছে দুর্গা প্রচলিত কাহিনীর মধ্যে, আমি শর্টে বলে যাচ্ছি, বৈদিক পুরাণে দেবদেবীর মধ্যে একটা তুলনামূলক আলোচনা আছে। অসুরগণের মধ্যে সে যুগের ঘটনার বৈদিক কাহিনীও রয়েছে। আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আর্যদের আগে যেটা ছিল আমাদের ধর্মীয় সম্প্রদায়, সেটা বৌদ্ধ সম্প্রদায়। কুলনির্দেশ বলে বৌদ্ধ যুগে একটি পুস্তক পাওয়া যায়, তাতে লেখা আছে বিভিন্ন ধর্ম সম্প্রদায় হাতির পুজো করতো, সেটা হস্তি প্রতীক, অশ্বের পুজো অশ্ব প্রতীক, গো পুজো গো প্রতীক, কুকুরের পুজো করতো তারা কুকুর প্রতীক। এইভাবে পূর্ণ, ভদ্র, মণিভদ্র বিভিন্ন রকম পুজো হচ্ছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নাগ, যক্ষ, অসুর, গন্ধর্ব, মহারাজ, চন্দ্র, সুবর্ণ, এদের ইন্দ্র, সেই সাথে ইন্দ্র, ব্রহ্মা, দেব ও দিশা, তাদের প্রত্যেকের পূজা হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিসও দেখতে পাই, যখন ইরানের দিক থেকে এই মানুষগুলো আসছে, ওই অঞ্চলের মানুষদেরকে বলা হতো একদল হচ্ছে দেবারা, মানে দেব, যাতে আমরা বাংলায় বলি দেব, তাদের বলতো দেবারা, আর একটা আসুরা। আসুরা হচ্ছে এদেশে আসার পরে হচ্ছে আসুরাদেরকে নিচে করা হলো, যারা ডমিনেট করলো তারা নিচে আর দেবারা উপরে। ঠিক ইরানে হচ্ছে তার উল্টোটা, ইরানে হচ্ছে কিন্তু আসুরা হচ্ছে উপরে এবং দেবারা নিচে, এবং সেটার ঐতিহাসিক তথ্য প্রমাণ রয়েছে।
গঙ্গা হ্রদেশ, কলিঙ্গ, মোগাদিলেশ, মধ্য, মল্ল, তাম্রলিপ্ত, পাঞ্চাল প্রভৃতি 100 স্বতন্ত্র কৌম গোষ্ঠী ছিল এবং তাদের রাজধানী সৈন্যবল উল্লেখযোগ্য। তালিকায় ছিল সুরা, সুরা, কিরাত, গঙ্গারিনী প্রভৃতি। গঙ্গারিনীর স্বতন্ত্র পৃথক নাম উল্লেখ আছে। মোটামুটি 19টা 22টা স্থানকে খনন করা হয়েছে। সেটা ইতিহাস তো আপনারা জানেন যে 22টা স্থানে হরপ্পা সিন্ধু সভ্যতার যে প্রত্নতান্ত্রিক যে নগর সভ্যতা ছিল সেগুলো খনন করা হয়েছে। তো কিসের জন্য লড়াই করেছিল? সীমার জন্য। সীমা সীমা মানে জায়গার জন্য লড়াই হয়েছিল। হ্যাঁ, এবং এই গানটাও আছে, চেতা লেগে গয়ন্ডা লোক গান ধৌ ধৌ গন্ধারি, মানে গয়ন্ডা মানে এই যে দুর্গগুলো পূর্ত কিসের জন্য? ধৌ ধৌ গঙ্গাহারি মানে জ্বলে পড়ছে। কিসের জন্য? সীমা রেখার জন্য। এগুলো গানগুলো স্পষ্টভাবে লেখা আছে আমাদের সাহিত্যে। যদি সময় থাকে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরা হতো, কিন্তু এখানে তো সময় কম, আরো তো বলবে। কিন্তু সেই তথ্য কিভাবে আর্যরা অনার্য জনগোষ্ঠীর সঙ্গে লড়াই করেছে গান স্পষ্টভাবে রয়েছে। আমরা জানি হরপ্পা সভ্যতা ধ্বংস আর্যরা আক্রমণ ফলে হয়েছিল, কিন্তু আর একটা কারণও ছিল, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, এটা ছিল। সে যে অন্তর্কলহ হয়েছিল সেটাও আমাদের সমাজের মধ্যে, সে গানের মধ্যে ইতিহাস রয়েছে। সে গানের মধ্যে ইতিহাস হয়েছে। বিরিদ মেসে বইহা বিরিদ মেসে, হ্যাঁ, এই গানটা এইভাবে আছে, বিরিদ মেসে বইহা বিরিদ মেসে, চিরগল মেসে বইহা চিরগল মেসে, হ্যাঁ, বাদলি লোক গান, গয়ন্ডা লোক গান। এই গানগুলো ওনারা বলতে পারবেন, যার গ্রাম থেকে এসছে। বুঝে যাবে তো এই লয়ে গান ঠিক তো? গানগুলো বলা যাবে তো? এখন তো আমার বক্তব্য আছে। আচ্ছা, আপনি যদি স্পেশালভাবে বলেন কন্ট্যাক্ট করবেন মাঝি পারগানা গাওতার সঙ্গে, সমস্ত এভিডেন্স আপনাকে দিয়ে দিবেন, ঠিক আছে? তো যে আপনি বিয়ে করবেন, আমরা আছি সব গানগুলো কীভাবে করতে, কিন্তু সময় নেই আমাদের, বলতে হবে, শেষ করতে হবে, আর অন্যান্য বক্তারা রয়েছে। জিনিসটা বোঝাতে চাচ্ছি, সেই জন্য আমি বললাম। তো কথা হচ্ছে, আমরা সেই সময় যে এখনও যে সোসাইটি সমাজের মানুষগুলো ইতিহাস রচনা হয়নি, আমাদের যেমন ইতিহাসের মধ্যে দিয়ে রয়েছে, সামাজিক শিক্ষার মধ্যে রয়েছে, যেমন এই যে ইতিহাস আমি যেটা বলতে চাচ্ছি, 70,000 বছরের ইতিহাস স্পষ্টভাবে আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে। ইড়ি পিঁপড়ি লাং জানালেন, খোঁজ কামালাম খোঁজলেন, হার হাতার লাং হারারেন, হ্যাঁ, চৈ দিসম, চম্পা দিসম, এরে দিসম, শশাং বেড়া, কয়ন্ডা দিসম, সিংহ দিসম, চৈ চম্পা দিসম। আমরা হরপ্পা সিন্ধু সভ্যতার নাম আমরা জন মার্শালের কাছে কি শিখেছি? এই নামটা হচ্ছে হরপ্পা। ঐতিহাসিক জন মার্শালের নাম দিয়েছেন, সেটা জানেন কিনা আপনারা? এই যে হরপ্পা সিন্ধু সভ্যতার নামটা কে দিয়েছে? ব্রিটিশ ইতিহাসিকরা, জন মার্শাল, পরবর্তীকালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এরা নামটা দিয়েছে। স্থানটার নাম হচ্ছে হরপ্পা বা সিন্ধু, ওরা দিয়েছে। কিন্তু আক্ষরিক অর্থে সেটা কি ছিল? কিন্তু আমাদের সংস্কৃতিতে সেটা আছে চৈ চম্পা, ঠিক? সেটা ছিল চৈ চম্পা, চৈ চম্পা দিছে। কিন্তু এই যে ইতিহাসিকদের যেটা নামগুলো হরপ্পা, লোথাল, কালিম্বাং, এগুলো জায়গাগুলো তো আমাদের ব্রিটিশের ইতিহাসিকরা এগুলো নাম দিয়েছে। কিন্তু আমাদের যে ইতিহাসের মধ্যে সেটা নামটা ছিল কি? চৈ চম্পা। তো এত ইতিহাস রয়েছে যেগুলো মানে গবেষণার প্রাসঙ্গিক। আপনারা জানবেন, আজ পর্যন্ত সমস্ত কিছু স্ক্রিপ্টকে পড়তে পারলো সারা বিশ্বের মানুষ, নাকি? বেবিলনি সভ্যতার যে স্ক্রিপ্টটা রয়েছে, লিপিটা, সেটাও পড়তে পেরেছে, নাকি? তারপরে আমাদের ধম্মলিপি আমরা যেটা বলছি, যেটা আমাদেরকে শত্রুরা ব্রহ্মলিপি শিখিয়ে দিয়েছে অশোকের, সেটা অ্যাকচুয়ালি ধম্মলিপি বলা চলে, বা প্রাকৃতিক লিপি আমরা বলতে পারি। তো এই যে সব মানব সভ্যতার বিবর্তনে যে 5-5টা মানব সভ্যতা আমরা লক্ষ্য করব, সেই সভ্যতার সমস্ত লিপিগুলো উদ্ধার করা হলো, আজ পর্যন্ত হরপ্পা সভ্যতার লিপি পাঠ উদ্ধার করতে পারল না সারা বিশ্বের ইতিহাসিকরা বা ভারতের ইতিহাসিকরা। কেন? এটা আপনারা এখানে অনেক বুদ্ধিজীবী রয়েছেন, এটা গবেষণা করেন।
অনেকে বলছে লিপিটা কিছু আছে, মানে কিছু আগে আকৃতি ভঙ্গিতে কিন্তু ভাবভঙ্গিতে রয়েছে, মানে হাজার বছরের বিবর্তনের ফলে সেটা উদ্ধার করা যাচ্ছে না। কিন্তু দুঃখের বিষয়, যে লিপিটাকে উদ্ধার করে দিয়েছিল, কিছুটা উদ্ধার করতে পেরেছিল, তারা কিন্তু শত্রুরা মেরে ফেলল। আপনারা নাম জানেন, নাম শুনেছেন? আর কে ভার্মা নাম শুনেছেন? বিহারের ডেপুটি কমিশনার ছিল। ভারতের একটাই বই রয়েছে, যে গবেষণা রিসার্চটা ছিল, তাকেও মেরে ফেলা হয়েছে। আপনারা জানেন, বাংলার একজন সুপণ্ডিত আমরা মনে করি এসকে বিশ্বাস, স্বপন কুমার বিশ্বাস, তার কাছে একটা কপি ছিল, কিছু ইন্টারনেটও কিছু পাওয়া যায়। সেই বইয়ের মধ্যে দিয়ে এই যে লিপি, হরপ্পা সভ্যতার স্ক্রিপ্ট কি ছিল 50% পুনরুদ্ধার করেছিল। পরবর্তীকালে সেই লোকটাকে মেরে ফেলতে হয়েছে। তাহলে সেই লিপি পুনরুদ্ধার হল না। আজকে এই জন্য অনেকে মনে করেন যে হুজুর দুর্গার নামটা, ঠিক আছে, হুজুর দুর্গার নামটা তো এটা তো কাল্পনিক। মহিষাসুরও অনেকে বলেছিল কাল্পনিক। যখন বাবা সাহেব জ্যোতিরাম ফুলে, তারপরে হচ্ছে ঐতিহাসিক ভিনসেন্ট বক্তব্য কি দিয়েছেন, ঐতিহাসিক ভিনসেন্ট, বিখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট কি বলছে, আমার আবিষ্কার ভারতে মহিষাসুরের সময়েই আবিষ্কৃত হয়েছিল। তারপর বাবা সাহেব জ্যোতিরাম ফুলে তারাও বলছে মহিষাসুর একজন মুক্তিকামী শাসক ছিলেন। তারপরে তো আমরা মধ্যপ্রদেশে তার আর্কোলজিক্যাল এভিডেন্স, এখনো মন্দির রয়েছে। অনেকে এটা নিয়ে ধাঁধা চালিয়েছিল। এখন যে ধাঁধাটা চালিয়ে দিতে চাচ্ছে আমাদের শত্রুরা, হুজুর দুর্গা কি ঐতিহাসিক চরিত্র? হুজুর দুর্গা কি সত্যি ঐতিহাসিক চরিত্র? হুজুর দুর্গা ঐতিহাসিক চরিত্র কি না, তার আগে আমাদের মনে হয় সর্বভারতীয় ইতিহাসিকরা একটু সাঁওতাল জনগোষ্ঠীর দিকে একটু রিসার্চ করার দরকার মনে পড়ে মাঝিপাড়া ঘাটা। যদি সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে যদি সেটাকে রিসার্চের দিকে সারা বিশ্বের ইতিহাসে ফেলা যায়, তাহলে হুজুর দুর্গা পুনরুদ্ধার হয়ে যাবে। হুজুর দুর্গা পুনরুদ্ধার হয়ে যাবে ঐতিহাসিক চরিত্র কি না। কেননা হুজুর দুর্গা অনেক ইন্টেলিজেন্স বা অনেক বুদ্ধিজীবীরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন এই যে সিলটা, এই যে আপনারা হরপ্পা সভ্যতার যে সিলটা দেওয়া হয়েছে, এই যে এটা প্রথমে রমেশচন্দ্র মজুমদার, এস চৌধুরী, SS দত্ত এরা বলছিল পশুপতি সিল ঐতিহাসিক, নাকি? এটা ব্যাখ্যা দিয়েছিল এটা হচ্ছে পশুপতি সিল। যখন আমাদের স্বপন কুমার বিশ্বাস যে গবেষণার মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে আমরা ঠিক করেছি যে মূল ভারতীয় সনাতন ধর্ম ও সংস্কৃতির পালন এবং তার প্রচার প্রসার করব। অনেকে চমকে যাবেন, সনাতন কথাটা তো আমাদের নয়, কিন্তু না, সনাতন শব্দটা প্রকৃতপক্ষে আমাদের মূল ভারতীয় মানুষ। মূল ভারতীয় মানুষ কারা? এদেশের SC ST OBC এবং কনভার্টেড মাইনরিটি যারা আছে, অর্থাৎ SC ST OBC থেকে যারা নানাভাবে ধর্মান্তরিত হয়েছে, তারা সকলে মিলে ভারতবর্ষের মূল ভারতীয় মানুষ, যারা জনসংখ্যার প্রায় 90% মানুষ। এই মূল ভারতীয় এবং সনাতন বলতে যা প্রাচীন এবং যা শাশ্বত। প্রাচীন বলতে এদেশের মূল ভারতীয় মানুষদের বোঝায়, যারা গত 70,000 বছর ধরে এদেশের সভ্যতার সংস্কৃতি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে গড়ে তুলেছে। এবং শাশ্বত অর্থাৎ যা চিরকালীন। প্রকৃতি একমাত্র শাশ্বত, প্রকৃতির চিরন্তন সত্য, প্রকৃতির যে নিয়ম, রুল অফ নেচার, তাই শাশ্বত। আমরা প্রকৃতির সন্তান, প্রকৃতিতেই বেড়ে উঠি, প্রকৃতিতেই আমরা করি, প্রকৃতি থেকেই আমরা রসদ ভৌত উপাদান সংগ্রহ করি। শুধু আমরা নয়, যত জীব প্রকৃতি থেকে ভৌত উপাদান সংগ্রহ করে তারা বেঁচে থাকে। সুতরাং প্রকৃতি নির্ভর আমাদের জীবন। এই সত্য যে যারা জানে, বোঝে, তারাই কিন্তু প্রকৃতি ধর্মী। সেইটাকে আমরা কেউ সারনা, কেউ সারি বলবো। সারি কথার মানে সত্য, সারনা কথার মানে প্রকৃতি, অর্থাৎ একে অপরের পরিপূরক। প্রকৃতি সত্য, সারনাই সারি। সুতরাং আমাদের পূর্বপুরুষরা প্রকৃতি ধর্মী ছিল। এটাই ভারতবর্ষের মূল সনাতন ধর্ম। একে বোঝা বা বোধ যার মধ্যে থাকে, তাকে বলা হয় সেই বোধি, অর্থাৎ যার মধ্যে বোধ নেই তাকে বলা হবে নির্বোধ। এখন সেই বোধের সাধনা করে এসছে যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা।
সেখান থেকে বুদ্ধের কথা এসছে, অর্থাৎ যারা বোধের দ্বারা চালিত হয়। আমাদের মনের মধ্যে যে মন আছে, যে কনসাসনেস পাওয়ার আছে, সেই যে চেতন শক্তি আছে, সেই চেতন শক্তির দ্বারা আমরা চালিত হব। কি করা উচিত, কি করা উচিত নয়, কাকে কি বলা উচিত, কাকে কি বলা উচিত নয়, সে আমাদের কে ঠিক করে দেয়? মনের মধ্যে যে বোধিক চেতন আছে সে ঠিক করে দেয়। সেই প্রকৃতির দ্বারা আমাদের, প্রকৃতি থেকে আমরা লাভ করেছি, সেই বোধিক চেতন দ্বারা আমরা চালিত হব। এটাই ছিল ভারতবর্ষের শাশ্বত সাধনা। সেই সাধনাকে অনেকে হাইজ্যাক করে নিজেদেরকে সনাতন ধর্মী যারা বলছে, তারা কিন্তু প্রকৃত সনাতন ধর্মী নয়। আমরা সত্য সনাতন ধর্মের প্রচার প্রসার করা শুরু করেছি এবং আগামী দিনে আমরা করব। যাই হোক, প্রকৃতি সেবাশ্রম সংঘ ইতিমধ্যে আমরা কিন্তু সদস্য পদ তৈরি করা শুরু করেছি। আমাদের রেজিস্ট্রেশন যেখানে হচ্ছে সেখানে সদস্য সংগ্রহ চলছে। আপনারা যারা সদস্য হবেন, প্রাথমিক সদস্য 5 টাকা, বাৎসরিক সদস্য 50 টাকা এবং সারা জীবনের জন্য সদস্য হলে 5000 টাকা। আপনারা নামটা লিখিয়ে যাবেন। আমরা নানান রকম কর্মসূচির মধ্যে যুক্ত হয়েছি, আগামী দিনে যুক্ত হব। বিভিন্ন স্কুল চলছে, স্কুলের ছাত্রছাত্রীরা এসছে। যাই হোক, আমরা যেটা বলতে চাইছি, আজকের দিনটা যে হলুদ দুর্গা, অনেকে ভাববেন অসুর। অসুর কার? অসুর বলতে একটা পার্টিকুলার আদিবাসীদের অসুর নামক একটা গোষ্ঠী আছে, এটাই বুঝাবো? আমরা কিন্তু তা বুঝি না। অসুর বলতে সমগ্র মূল ভারতীয় মানুষদেরকে বুঝি। বেদেতে অসুর বলতে যাদেরকে বোঝানো হয়েছিল, অর্থাৎ আমাদেরকে অসুর বলা হয়েছে, দাস বলা হয়েছে, দস্যু বলা হয়েছে। কেননা বিদেশি যে নিজেদেরকে স্বঘোষিত আর্য যারা, তারা কিন্তু আমাদের দেশের ছোট ছোট কবু গোষ্ঠীগুলোকে ভালোভাবে জানতো না। আমাদের দলনেতা যারা ছিল, সেই দলনেতাদের উদ্দেশ্যে সরাসরি তারা বলতো অসুর। আমাদের দলনেতাদের আমরা অসুর বলতাম। তারা ছিল প্রজ্ঞাবান, ন্যায়বান এবং তারা আমাদের পথের দিশারি, আমাদেরকে সংগ্রামের নেতৃত্ব দান করত। তাদেরকে আমরা অসুর বলতাম। সরাসরি তাদেরকে অসুর হিসেবে আমাদের সমগ্র ভারতবর্ষের জনজাতিকে ওরা অসুর বলেছে। সুতরাং পার্টিকুলার যে আদিবাসীদের একটি জনগোষ্ঠী অসুর, পার্টিকুলার যে অসুর তা কিন্তু নয়। ভারতবর্ষের সমগ্র মূল ভারতীয় মানুষ, SC ST OBC, কনভার্টেড মাইনরিটি, সবাই কিন্তু অসুর সমুদায় ভক্ত মানুষ। সুতরাং আমরা সবাই অসুর। অসুরদের মধ্যে যিনি মহান হতেন তাদেরকে আমরা মহিষাসুর বলতাম। মহিষাসুর মানে মহান অসুর। তা আমাদের মধ্যে মহান অসুর যারা হতেন তাদেরকে আমরা বলতাম মহিষাসুর বা মহান অসুর, মহিষাসুর। সেই হিসাবে হলুদ দুর্গা যে কথাটা এসছে আজকে ব্যাখ্যা হবে, তিনি আমাদের মহান অসুর। সম্রাট অশোক একজন মহান অসুর, হরিচাঁদ গুরুচাঁদ মহান অসুর, রবিদাস আমাদের মহান অসুর, আমাদের BR আম্বেদকর আমাদের মহান অসুর। আমাদের মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক অসুর, অনেক অনেক মহান অসুর যারা লুকিয়ে আছে। আমরা বলবো আমাদের এখান থেকে উঠে আসবে যারা আমাদের নেতৃত্ব দেবে। সেখানে দাসাই পর্বের কথা আছে, যে খোঁজ, আমরা নেতৃত্বের খোঁজ করছি। আমাদের মধ্যে লুকিয়ে আছে কিন্তু সেই নেতৃত্ব আসবে এবং ভারতবর্ষকে আমাদের মুক্তির পথ দেখাবে। মূল ভারতীয় মানুষ আমরা কিন্তু এখনো মুক্তি পাইনি। আমাদের মুক্তির পথ দেখাবে সেই মহান অসুর। সুতরাং আজকের দিনের এই তাৎপর্য এটাই যে আমরা মহান অসুরের খোঁজ করছি, যে আমাদের অন্তরের মধ্যে লুকিয়ে আছে, চেতন শক্তির মধ্যে আছে। যে চেতন শক্তিকে আমরা জাগ্রত করব, আমাদের মধ্যে গড়ে উঠবে মহান অসুর। তারা আমাদের নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখাবে। সুতরাং এটাই হচ্ছে আমাদের আজকের দিনের কথা। পরবর্তী আলোচনাগুলো সবই হবে, আপনারা শুনতে থাকুন। ধন্যবাদ।